আমি বলেছিলাম না আমাদের ফুচকার ব্যবসা খুবই ভালো চলবে, তুমি দেখে নিও। হ্যাঁ সুমন, আজ তোমার জন্যই আমার সংসার থেকে অভাব দূর হয়েছে, নাহলে কি জানি আমার যে কি হতো। কাহিনীটি সেই সময়ের যখন সোনু আর সুমন নামের একজন দম্পতি রামনগরের একটা বাড়িতে থাকত। সোনু ফ্যাক্টরিতে কাজ করত আর সুমন সকাল সকাল তাকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিত। সোনু খুব পরিশ্রমী ছিল। আরে তুই এত পরিশ্রম কেন করছিস? তুই তো এই কোম্পানিটাকে একদম নিজের মনে করে নিয়েছিস। আরে বৌদি এত সুন্দর রান্না করে পাঠিয়েছে আর তুই ওটা না খেয়েই কাজ করে যাচ্ছিস। আরে তাড়াতাড়ি খোল, আমার খিদে পেয়েছে। আর আমাকে বল যে তুই কি নিয়ে এসেছিস। কি রে, আমার থেকে বেশি তাড়াতাড়ি তোর খিদে পেয়ে যায় কেন রে? সবে তো লাঞ্চ টাইম হলো, একটু দাঁড়া না। আরে লাঞ্চ করার হলে তাড়াতাড়ি করে নি আমরা। আর আমার জন্য টিফিনটা খুলতো তুই। আমি বৌদির রান্না করা খাবার খেতে চাই, ব্যাস। আরে তুই একটু থাম, আগে হাত মুখটা তো আমি ধুয়ে আসি নাকি। সোনু আর আকাশ হাত মুখ ধুয়ে খাবার খেতে শুরু করে দিল। তারা প্রতিদিন নিজেদের লাঞ্চ মিলেমিশে খেত। তারপর ওরা দুজন কাজ করতে শুরু করল। বিকেলে যখন তাদের ছুটি হলো তখন আকাশ সোনুকে বলল, আচ্ছা শোন সোনু, আজকে তোর দিনটা কেমন কাটলো রে? ওই একই রকম কাটলো আর কি, আলাদা করে আর নতুন কি হবে? আলাদা করে কি হবে সেটা আমি তোকে বলছি। কি হয়েছে বলতো, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা শোন, যখন লাঞ্চ টাইমের পরে আমি বসের কেবিনের দিকে গেলাম তখন আমি শুনলাম যে... আরে কি এমন শুনলি তুই? নিশ্চয়ই বস তোকে নিয়ে খারাপ কথা বলছিল, সেই জন্যই তুই চিন্তিত হচ্ছিলি। আরে এইসব তো চলতেই থাকে, কিন্তু আমি বসের মুখে এটা শুনতে পেলাম যে কোম্পানি নাকি একদম লোকসান হচ্ছে, তাই ফ্যাক্টরিতে যত ওয়ার্কার্স রয়েছে সবাইকে বের করে দেবে। আর এটা নাকি কাল থেকেই ওরা শুরু করে দেবে। সে কি রে, কি বলিস? যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব? এটা হতে পারে না ভাই, আমাদের পেট তো এই ফ্যাক্টরি থেকেই চলে। আর এই কাজ ছাড়া আমরা কোনো কাজও জানি না। যবে থেকে কাজ করা শিখেছি এই ফ্যাক্টরিতেই কাজ করেছি। হ্যাঁ রে, এই চিন্তাই তো আমাকে একেবারে খেয়ে ফেলছে। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আকাশ আর সোনু সেই চিন্তাতেই হাঁটছিল। সোনু আকাশকে নিজের বাড়িতে কিছুক্ষণের জন্য নিয়ে এলো। তখনই ওখানে আকাশের স্ত্রী পূজাও চলে এলো। এ কি পূজা, তুমি এখানে কি করছো? তুমি আসতে পারো তাই না, আমি আসতে পারি না? সুমন বৌদি আমাকে ডেকেছে, বলছিল যে ফুচকা বানাচ্ছি, খেতে চলে এসো। ভালো হলো যে তুমিও চলে এলে, এখন তোমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে আসছি। পূজা আর সুমন আকাশ আর সোনুর জন্য ফুচকা নিয়ে আসে। সুমন খুবই সুস্বাদু ফুচকা বানাতো। ওর ফুচকা আকাশ আর সোনু খুব পছন্দ ছিল। সোনু প্রায় সময়ই তার হাতের ফুচকা খেতে এখানে আসতো। আরে বৌদি, রান্না তো তুমি দারুণ করো, আর ফুচকাগুলো তো তুমি তার চেয়েও ভালো বানাতে পারো। এই ফুচকাগুলোর মধ্যে সত্যি একদম জাদু রয়েছে, যতই খাই না কেন কম মনে হয়। একদম সত্যি বলছো, তোমার হাতে সত্যিই জাদু রয়েছে। তুমি যে ফুচকাগুলো তৈরি করো সেগুলো সাইজে এতই বড় হয় যে একটা খেলেই জমে যায় একেবারে। তোমার হাতের ফুচকা খেয়ে আমাদের সব চিন্তা দূর হয়ে যায়। চিন্তা? কিরকম চিন্তা? কোন চিন্তার কথা বলছো তুমি? সবকিছু ঠিক আছে তো? কি রে সোনু, তুই বৌদিকে বিরক্ত করছিস কেন? তুই থাম না একটু। না, আমিও জানি তোমাদের দুজনের চিন্তাটা আসলে কি। আজকে এমনিতেও তোমাদের দুজনকে চুপচাপ লাগছে, ফ্যাক্টরি থেকে আসার পরের থেকেই। আকাশ আর সোনু না চাইতেও নিজেদের স্ত্রীকে চিন্তার কথা বলার জন্য বাধ্য হয়ে গেল, আর তারা নিজের স্ত্রীকে সমস্ত কথা বলে ফেলে, যার কারণে ওদের দুজনের স্ত্রীও চিন্তিত হয়ে পড়ে। তারপর কিছুদিন পর সেই ফ্যাক্টরি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। এখন আমরা কি করব? তোমার তো কাজও চলে গেল, আস্তে আস্তে ঘরের রেশনও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কাজ খোঁজা তো শুরু করে দিয়েছি, কিন্তু কি করি বলো তো, কোথাও তো কোনো কাজই পাচ্ছি না। যদি কোনো কাজ না পাওয়া যায় তাহলে ঘর কি করে চলবে? সুমন, খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও না। কিচ্ছু নেই খাবারের, শুধু 4টে ফুচকা রাখা আছে আর একটু জল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই নিয়ে এসো। দুটো তুমি খেয়ে নাও আর দুটো আমি খেয়ে নেব। এখন কালকের কথা কালকে দেখে নেব। সোনু আর সুমন দুজনেই বসে ফুচকা খেতে শুরু করলো আর পরের দিনের ব্যাপারে ভাবতে লাগলো। তখনই সুমন দাঁড়িয়ে পড়ল। কি হলো? তুমি ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে পড়লে কেন? যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা কি? তোমাদের এরকম মনে হয় না যে আমি ফুচকা ভালোই বানাই? তাহলে আমি
ফুচকার ব্যবসা কেন শুরু করি না? আমি বাজারে বিক্রি করতে পারি। বাহ, তুমি একদম ঠিকই বলেছ। ফুচকা তো এমন একটা জিনিস যে সবাই এটা খেতে ভালোবাসে, কিন্তু এর জন্য আমরা টাকা কোথায় পাবো? তুমি চিন্তা কেন করছো? তুমি আমার জন্য কানের দুল বানিয়েছিলে না, সেটা কোন দিন কাজে লাগবে? না 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 না, তোমার গয়না আমি বিক্রি করতে পারি না। গয়না খারাপ সময়েই কাজে আসে। খাবার জন্যে যখন রেশনই বেঁচে নেই, তখন এই কানের দুল নিয়ে আমি কি করব? সুমন আর সোনু কানের দুল বিক্রি করে ফুচকা বানানোর জিনিস কিনে নিল, আর সুমন নিজের হাতে সুস্বাদু ফুচকা বানানো তৈরি করে দেয়। সোনু আর সুমন ফুচকা বিক্রি করার জন্য বাজারে চলে যায়। ফুচকা ফুচকা ফুচকা, ঝাল টক ফুচকা, ঝাল টক ফুচকা, ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলেই খেতে ইচ্ছে করবে আবার। বাজারে অন্য আরো ফুচকার দোকান থাকার কারণে তাদের দোকানে কেউই ফুচকা খেতে আসছিল না, যার কারণে 3 দিন পর্যন্ত তাদের ফুচকা বিক্রি হলো না। বাজারে তো অনেক ফুচকার দোকান রয়েছে গো, আমাদের ফুচকা তো কেউ কিনতে আসছে না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই দোকানপাট তুলে আমাদের বসে থাকতে হবে, বুঝেছো? আমি এত মন দিয়ে ফুচকা বানালাম, আর কেউ খেতেই আসছে না। এটা তো মোটেই ঠিক হচ্ছে না। এখন আমাদের বাড়ির খরচা কি করে চলবে? সোনু আর সুমন ওখানেই উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ওদের নজর পড়ে ওখানের আরেকটা দোকানের বোর্ডে। শোনো না, ওই দেখো, ওই বোর্ডের ওপরে কি লেখা আছে? কি লেখা আছে? দোকানদারদের স্কিম লেখা রয়েছে। যদি আমরাও আমাদের ফুচকার দোকানে স্কিম চালু করে দিই, তাহলে হতে পারে আমাদের ফুচকাও বিক্রি হতে শুরু করে দেবে। যতক্ষণ না গ্রাহকরা আমাদের ফুচকার টেস্ট করবে, ততক্ষণ গ্রাহক কি করে বুঝবে? আমি ঠিক বুঝলাম না। সুমন সোনুকে সমস্ত কথা বলে, আর সোনু দোকান থেকে কিছু সামগ্রী আরও কিনে নেয় আর সুমনকে দিয়ে দেয়। সুমন একটা ফুচকাকে বাহুবলী ফুচকার মতো আকার দিয়ে দিল। আরে, এটা তো তুমি সত্যি একটা বাহুবলী ফুচকা বানিয়ে ফেলেছো। এবার নিশ্চয়ই সবাই এই ফুচকার লোভে আমাদের দোকানেই আসবে, দেখে নিও। এই বাহুবলী ফুচকার সাথে আমি একটা শর্তও রেখেছি। কেউ যদি এই ফুচকাটাকে খায়, তাহলে সে 100 টাকা পুরস্কার পাবে। সোনু জোরে জোরে নিজের স্কিম সবাইকে বলছিল, যার কারণে বাহুবলী ফুচকাকে দেখার জন্য ওখানে ভিড় একত্রিত হলো। এই যে দাদারা শোনো, যেই বাহুবলী ফুচকাটা খাবে তাকে 100 টাকার পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় যারা যারা অংশ নিতে চাও তারা এই দিকে চলে এসো। এই বাহুবলী ফুচকা যে খাবে তাকে বাহুবলী বলা হবে, বুঝেছো? সোনুর এই স্কিম শোনার পর ওখানে ভিড় জমা হয়, আর দুজন প্রতিযোগী নিজেদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করল, কিন্তু ওরা হেরে যায়। ওদেরকে দেখে ওই বাহুবলী ফুচকা খাওয়ার জন্য অন্য অনেক লোকও জমা হয়ে যায়। এই যে দাদা, তোমার এখানকার ফুচকা তো দারুণ খেতে। যদিও এই প্রতিযোগিতা আমি জিততে পারলাম না, কিন্তু তোমার এই বাহুবলী ফুচকা খেতে সত্যি একেবারে অসাধারণ। হ্যাঁ, ঠিক বলেছিস। এই সাধারণ ফুচকা খেতে খেতে আমরা একেবারে বোর হয়ে গেছিলাম। এখন এই বাহুবলী ফুচকা যখন বাজারে এসেছে, তা দেখে তো আমাদের মুখে একেবারে জল আসছে রে। আরে ভাই, তুই একবার খেয়ে দেখ, বাজারে সবচেয়ে ভালো ফুচকা হলো এখানেই পাওয়া যায়। একবার খেলে পরে তোমাকে বারবার আসতে বাধ্য হতে হবে। সে কি দাদা, এই ফুচকা কি সত্যিই খেতে এত ভালো নাকি? আরে, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে একবার খেয়েই দেখো না। একবার জিততে পারলে 100 টাকা পাবে। ওখানকার সব লোকেরাই বাহুবলী ফুচকাকে নিয়ে কথা বলছিল, আর বাজারের সমস্ত গ্রাহক সুমনের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে। ওদের দোকান এখন বাহুবলী ফুচকার নামে প্রসিদ্ধ হয়ে গেল। সেই বাজারেই একজন নথ্থু নামের পালোয়ান থাকত, যে সবার ফুচকা ফ্রিতে খেত। সে সুমনের দোকানেও ফুচকা খেতে চলে আসে। আরে ও না না, দোকানটা তো খোলাই রয়েছে। নে তাড়াতাড়ি এবার আমাকে 5 প্লেট ফুচকা বানিয়ে দে তো। হ্যাঁ, ফুচকা তো আমি অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমাদের এখানকার বাহুবলী ফুচকা খেয়ে একবার বলুন। যদি আপনি এই বাহুবলী ফুচকা খেয়ে ফেলেন, তাহলে আমি আপনাকে সারা বছর ফ্রিতে ফুচকা খাওয়াবো।
আচ্ছা, শুধু এই ব্যাপার তাহলে? তাহলে তুই একটা কাজ কর তো, এই শর্তে আরো একটা জিনিস যোগ করে দে। একটা নয়, আমি 5টা বাহুবলী ফুচকা খেয়ে দেখাবো, 5টা। যদি আপনি এই ফুচকা খেতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিতে খাওয়ার অভ্যেস আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে, আমি তাতে রাজি। নথ্থু পালোয়ানের সামনে 5টা বাহুবলী ফুচকা রেখে দেওয়া হলো, আর নথ্থু বাহুবলী ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু সেও এই প্রতিযোগিতায় হেরে যায়, আর সে নিজের শর্ত অনুসারে ফ্রিতে ফুচকা খাওয়া ছেড়ে দেয়। সব লোকেরা সোনুকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর তার এই চেষ্টার জন্য বাহবা দেয়। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল, সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়
তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঢুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল, যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানত না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি, যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা,
এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না। তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। পুরনো দিল্লিতে চাঁদনি চকে ছুট্টন সিং নিজের ফুচকা দোকান দিত। যারা লালকেল্লা ঘুরতে যেত, সামনে চাঁদনি চকে গিয়ে ছুট্টনের ফুচকা অবশ্যই খেত। আসুন দাদা, আসুন বৌদি, ছুট্টনের দোকানে আসুন আর দিল্লির সুস্বাদু ফুচকা খেয়ে যান। একবার খাবেন তো বারবার আসবেন। যখন কোনো ক্রেতা ছুট্টনের দোকানে আসতো, তখন সে খুব যত্ন সহকারে তাকে ফুচকা খাওয়াতো। ছুট্টনের ব্যবসা ভালোই চলছিল। একদিন যোগেন্দর সিং নিজের পত্নী ও বাচ্চাদের নিয়ে লালকেল্লা ঘুরতে আসে। যখন ওখান থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, তখন যোগেন্দরের স্ত্রী বলল, এই যে শোনো না, আমি শুনেছি চাঁদনি চকে ছুট্টন নামের একজন ফুচকাওয়ালা আছে। ওর ফুচকা খুব ভালো খেতে হয়, চলো না গিয়ে খেয়ে আসি। চলো। তারপর সবাই গাড়িতে বসে ছুট্টনের দোকানে পৌঁছালো। ভাই, এক প্লেট কত টাকা দাম? স্যার, মাত্র 20 টাকা পার প্লেট, আর একটা প্লেটে 10টা ফুচকা পাওয়া যাবে। নিজেও খান আর পরিবারের সবাইকেও খাওয়ান।
4 প্লেট দাও তাহলে। দাদা আমার ফুচকাতে ঝাল একটু বেশি করে দেবেন। আর কাকু আমার ফুচকাতে মিষ্টি চাটনি অবশ্যই দেবেন। কাকু আমার ফুচকাতে ছোলা অবশ্যই দেবেন। ভাই আমার ফুচকাতে বেশি কিছু মিশিও না জানো, আর জলও খুব কম দেবে। ঠিক আছে। ছোট্টন 4 জনের জন্য ফুচকা তৈরি করে 4 প্লেটে নিয়ে এলো। ছোট্টনের অভ্যেসও কাস্টমারের সাথে খুব কথা বলা। ছোট্টন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আরে সোনা বাচ্চারা, তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আমি 6-এ পড়ি। যোগেন্দ্রের সুযোগ পেতেই ও ওর বড়লোকি চাল চালতে শুরু করে দিত। ছেলে মেয়ে দুজনেই ক্রিস্টোফার ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তাই নাকি স্যার? আমার মেয়েও ওই স্কুলে ক্লাস 4 ক্লাসে পড়ে। এটা শুনে যোগেন্দ্র চমকে ওঠে। ও নিজের মনে মনে ভাবতে থাকে, একজন ফুচকাওয়ালার মেয়ে এত বড় স্কুলে পড়ে কী করে। এটা শুনে ও ছোট্টনের প্রতি ঈর্ষা করতে থাকে। দাদা একটা শুকনো ফুচকা দিন না। আর আমাকেও একটু ফুচকার জল দাও। ছোট্টন যোগেন্দ্রের স্ত্রীকে একটা শুকনো ফুচকা দেয়। আর যখন যোগেন্দ্রের প্লেটে ফুচকার জল দিতে যায়, তখন ফুচকার জল যোগেন্দ্রের জামাতে পড়ে যায়। আরে আরে আরে, এটা কি হলো? আমাকে ক্ষমা করুন স্যার, ভুল করে জল আপনার জামাতে পড়ে গেছে। তোর এত বড় সাহস যে আমার জামার উপরে জল ফেলিস? তুই কি আদেও জানিস আমি কে? আমি হলাম ভারত সরকার স্বচ্ছ ভারত অভিযানের ম্যানেজার, আর তুই আমার জামা নষ্ট করে দিলি। এবার দেখ আমি তোর ব্যবসা কিভাবে বন্ধ করে দিই। আরে স্যার, এরকম একটা ছোট্ট ব্যাপারে আপনি এত রেগে উঠছেন কেন? আমি ক্ষমা চাইছি, কৃপয়া আমাকে ক্ষমা করে দিন। আপনি বলুন তো, আপনার উপরে পড়া জল এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু যোগেন্দ্র ওর কোনো কথায় কান দেয় না আর গাড়িতে বসে চলে যায়। ওই দিন রাতে ছোট্টন যখন তার নিজের বাড়িতে পৌঁছায়, তখন তার স্ত্রী জিজ্ঞাসা করেন, আরে কি হলো, আজ এত মনমরা কেন? পাশের বাড়ির বাসন্তী আজ লেবুর দোকান দেয়নি নাকি? হ্যাঁ না, সেরকম কিছু না। বাসন্তী তো আজকেও মৌসুমী লেবুর রস খাইয়েছিল। ছোট্টন সব কথা তার স্ত্রীকে খুলে বলল। তুমি চিন্তা করো না, ও যাই করুক না কেন আমাদের ভগবান রক্ষা করবেন। আমি কালকেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। পরের দিন যোগেন্দ্র তার শালা নাট্টুকে নিয়ে ছোট্টনের ফুচকার দোকানে পৌঁছে গেল। যোগেন্দ্র নাট্টুকে বলল, শোন নাট্টু, এমনিতেও তুই সব সময় ঘুরে বেড়াস, আমি তোকে সব জিনিসপত্র কিনে দিচ্ছি, আর একটা ঠেলা গাড়িও। আর কাল থেকে তুই এখানে ফুচকার দোকান নিয়ে বসবি, আর ছোট্টনের ব্যবসা বন্ধ করে দিবি। পরের দিন নাট্টু ছোট্টনের দোকানের পাশে একটা ফুচকার ঠেলা নিয়ে বসে পড়ল। অল্প কিছুদিনেই ছোট্টনের ব্যবসা কম হতে থাকলো। একদিন ছোট্টন বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আমার আয় অনেক কম হয়ে আসছে, আর আমরা আমাদের মেয়েকে বড় স্কুলে কিভাবে পড়াবো? তুমি চিন্তা করো না, শুধু 1 মাসই হয়েছে। আমরা আরো পরিশ্রম করব আর ফুচকাগুলোকে আরো সুস্বাদু বানাবো। বলো তো আর কতদিন ওই নাট্টুর ব্যবসা চলবে? আমাদের নিজেদের ব্যবসার উপর টিকে থাকাটা খুব প্রয়োজন, তবেই আমাদের জয় হবে আর ওই নাট্টুর নাক কাটবে। নাট্টু যোগেন্দ্রের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলল। যদি দোকানে ঠিকঠাক লোক না আসে, তাহলে আমরা ওর মতোই একটা দোকান নিয়ে নেব, বসার চেয়ারও নিয়ে আসবো, লাইটের ব্যবস্থাও করে দেবো, আর একজন সুন্দরী রিসেপশনিস্টকেও রেখে দেবো। তাহলে তো কাস্টমার আসবেই। হ্যাঁ, ঠিকই বলেছে জামাইবাবু, সব থেকে বেশি প্রয়োজন তো একজন রিসেপশনিস্টের। এমনিতেও আমার বিয়ে হয়নি এখনো। যোগেন্দ্র অনেক টাকা খরচা করে ছোটনের পাশে পড়ে থাকা দোকানটি ভাড়া নিয়ে নেয়, আর দোকানে অনেক দামি চেয়ার নিয়ে আসে এবং অনেক দামি লাইট লাগিয়ে দেয়। সেই সাথে একজন রিসেপশনিস্টও রাখে। কিছু লোক নাট্টুর দোকানে যায় এবং কিছু ফিরে এসে বলে, রিসেপশনিস্ট তো খুবই মিষ্টি ছিল, কিন্তু এত খারাপ ফুচকা আমি আমার জীবনে আজ পর্যন্ত খাইনি। দিন চলে যায়, কিন্তু নাট্টুর দোকানে কোনো কাস্টমার আর আসে না। একদিন যোগেন্দ্র আর নাট্টু দুজনেই দোকানে আসে আর খুব চিন্তা করতে থাকে। ছোট্টন নিজের কাজ সেরে দোকানে যাচ্ছিল আর যোগেন্দ্রকে বলে, দাদা, এরকম বদলা নিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। যে কোনো কাজ শুদ্ধ মন আর সদ্ভাবনা দিয়ে শুরু করলে
তবেই সফলতা আসে। গ্রাহকরা এসে সবার প্রথমে ফুচকার স্বাদ দেখে। আপনি শুধু শুধু এতগুলো টাকা অকাজে খরচা করলেন শুধুমাত্র আমার সাথে বদলা নেবার জন্য। তুমি ঠিকই বলেছো ভাই ছুট্টন। আর যখন আমি শুনলাম তোমার মেয়েও এত বড় একটা স্কুলে পড়ে, তখন আমার ঈর্ষা হলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত রাগ করা উচিত হয়নি। এবার আমি বুঝতে পেরেছি যে একটা ছোট ব্যবসা চালানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর তোমার মেয়ে বা আমার মেয়ে হোক, ব্যাপারটা তো একই। বাচ্চারা তো নিষ্পাপ হয়, আর শিক্ষা পাওয়া সবার জন্মগত অধিকার। যোগেন্দ্র দোকান বন্ধ করে নাট্টুর সাথে চিরদিনের জন্য চলে যায়, আর ছুট্টনের ব্যবসা আবার রমরমা হয়ে ওঠে। চুন্নিলাল টাকা রোজগার করার জন্য কে জানি আজ পর্যন্ত কত রকম কাজ করেছে। কখনো চুড়ি বিক্রি করেছে, কখনো খেলনা, আর কখনো সবজি বিক্রি করেছে, কিন্তু সব ব্যবসায় ওনার লোকসানই হয়েছে। এখন চুন্নিলাল একটা নতুন কাজ শুরু করে দিয়েছে। ও গ্রামের স্কুলের বাইরে একটা ফুচকার ঠেলা লাগিয়ে দিয়েছে। এসো বাচ্চারা, এসো এসো এসো, পাপড়ি আর ফুচকা খেয়ে যাও। এসো এসো এসো। স্কুল ছুটি হওয়ার পরেই সব বাচ্চারা ওর ঠেলার সামনে গিয়ে জমা হয়ে যায়। এক প্লেট ফুচকা দাও আমায়। না, আমাকে প্রথমে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, সকলকে একে একে ফুচকা দেওয়া হবে। চুন্নিলালের ফুচকার ঠেলা বাচ্চাদের প্রতিদিনের একটা আড্ডার জায়গা হয়ে গেল। চুন্নিলাল মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাদের থেকে অনেক কিছু কথা জেনে নিত। আচ্ছা বলো, কাল কে কে ফুচকা খাবে? আমি। এই নাও আরো একটা ফুচকা। আজ তোমায় খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আজ আমাকে মা একটা নতুন সোনার চেন দিয়েছে। এই দেখো। রবির গলায় সোনার চেন দেখে চুন্নিলালের চোখ বাইরে চলে এলো। সেদিনেও রবিকে অনেক বেশি ফুচকা খাইয়েছিল। ব্যাস কাকু, আমার পেট ভরে গেছে। কত টাকা হলো? মাত্র 100 টাকা। 100 টাকা? আমার কাছে তো শুধু 20 টাকাই আছে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে তোমার এই চেনটা দিয়ে দাও, আমি তোমার থেকে আর টাকা নেব না। বেচারা রবি নিজের সোনার চেন ওই ধূর্ত চুন্নিলালকে দিয়ে দিল। ধূর্ত চুন্নিলাল এইভাবেই বেচারা বাচ্চাদের দামি জিনিসপত্র নিতে থাকতো আর ওদের বোকা বানাতে থাকলো। একদিন রবি স্কুল থেকে সোজা বাড়ি যেতে লাগলো, তখন চুন্নিলাল ওকে দাঁড় করালো। কি ব্যাপার রবি, আজ তুমি ফুচকা খাবে না? না, আমি রোজ রোজ ফুচকা খেতে পারবো না। মা টাকা দেবে না। টাকা দেওয়ার এত তাড়া কিসের? টাকা আমাকে কাল দিয়ে দিও। সত্যি? চুন্নিলালের কথায় ভুলে রবি আবার ফুচকা খেতে লাগলো। আচ্ছা, যদি মা টাকা না দেয় তাহলে তুমি চুরি করে নাও, বুঝলে? চুন্নিলালের এসব ফালতু কথা ছোট রবির মাথায় ঘর করে নিল। পরের দিন রবি নিজের বাড়িতে রাখা টাকা চুরি করতে লাগলো। ঠিক তখনই ওর মা ওকে চুরি করতে ধরে ফেলেছিল। রবি, তুমি টাকা চুরি করছো কেন? মা, আমাকে না ফুচকাওয়ালা কাকু বলেছিল যে মা যদি টাকা না দেয় তাহলে চুরি করে নিবি। আর তোমার সোনার চেনটা গেল কোথায়? ওই চেনটা তো আমি ফুচকাওয়ালা কাকুকে দিয়ে দিয়েছি। বাবা, তুমি জানো চুরি করা খুব খারাপ অভ্যাস। রবির কথা শুনে ওর মায়ের খুব দুঃখ হলো। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর রবি যখন ফুচকা খেতে গেল,
তখন চুন্নিলাল সব দিনের মতোই ওকে ফুচকা খেতে বলল। এই নাও আরো ফুচকা। আর বলো রবি, তুমি টাকা চুরি করেছো? হ্যাঁ কাকু, এই দেখো। 2000? বাহ বাহ বাহ, খুব ভালো। কাল যখন তোমার মা আরো টাকা রাখবে সেটাও নিয়ে নিও, তাতে তুমি আরো অনেক ফুচকা খেতে পারবে, বুঝলে? চুন্নিলাল যেই না টাকাটা নিল, রবির মা ওখানে পৌঁছে যায় আর ওকে হাতে না হাতে ধরে ফেলে। ও, তাহলে তুই সেই ধূর্ত ফুচকাওয়ালা যে আমার রবির সোনার চেন নিয়েছে আর ওকে টাকা চুরি করার জন্য বলেছিলি। না না, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা আর আপনার সোনার চেন। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। এখান থেকে অনেক দূরে চলে যাব আমি, আর আজকের পর আমি আর এখানে কখনো এমন কাজ করব না। তোমাকে পুলিশে দিয়ে দেওয়াটাই ঠিক হবে, যাতে তুমি আর কখনো এমন ধরনের ব্যবহার বাচ্চাদের সাথে না করতে পারো। এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম হলো যে চালাক আর ধূর্ত মানুষ তাদের কর্মের ফল অবশ্যই ভোগ করে। আর দ্বিতীয় হলো যে আমাদেরকে আমাদের বাচ্চাদের ধূর্ত লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য ঠিক ভুলের পরিচয় করাতে হয়।